হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা জেনারেল নলেজের যে কোশ্চেন অ্যান্সার যে ক্লাসটা আমরা আরম্ভ করেছি, সেখানে আমাদের গুরুত্বপূর্ণ যে কোশ্চেন এবং অ্যান্সারগুলো আমরা এমসিকিউ টাইপ আলোচনা করছি উইথ ডেসক্রিপশন। সেগুলোর আমরা আজকে 3 নম্বর ক্লাসটা করাবো তোমাদেরকে। যারা এখনো দেখোনি আগে দুটো ক্লাস, তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ তোমরা গিয়ে ওই আগে দুটো ক্লাস দেখে নাও, তাহলে আরও তোমাদের বিভিন্ন রকম কোশ্চেনের সাথে কিন্তু তোমরা যুক্ত হতে পারবে। এবং এই কোশ্চেনগুলো তোমাদের কাছে রিকোয়েস্ট করব খাতায় নোট ডাউন করে নাও, তাতে কিন্তু তোমাদের কাছে মানে থাকবে কোশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো, যখন তোমরা পড়বে একসাথে তখন তোমাদের কাজে লাগবে। তো বাছাই করা কি কয়েকটা প্রশ্ন যেগুলো হচ্ছে কি পরীক্ষায় খুব আসে, গভর্নমেন্ট পরীক্ষাতে, সেগুলো আমরা রেখেছি। তো চলো আলোচনা করে নিই কোশ্চেনগুলো একে একে। তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে, যে জাতীয় কংগ্রেসের কততম অধিবেশনে হচ্ছে সাইমন কমিশন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। তো প্রথমে যেটা বলবো, এই কোশ্চেনটা মানে করার আগে, ডিসক্রাইব করার আগে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু 42তম অধিবেশন। এবারে সঠিক উত্তরটা 42তম অধিবেশন, তা এটা একটু আমরা বলে নিই এর আগে। তো 1919 সালের যে ভারতের শাসন আইন, সেটাকে কিন্তু পর্যালোচনা করার জন্য 1927 সালে সাইমন কমিশন কিন্তু গঠিত হয়েছিল। আর ওই সালেরই 1927 সালেরই আহ 42তম, মানে হচ্ছে কি বলতো, ওটা হচ্ছে মাদ্রাজ অধিবেশনে, কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে যেটা কিন্তু 42তম, কংগ্রেসের 42তম অধিবেশন ছিল। সেখানে কিন্তু এই সাইমন কমিশনকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ছিল আমাদের, আমরা এখানে দুটো কোশ্চেন আলাদাভাবে পেলাম, যে আমাদের সাইমন কমিশন গঠন করার উদ্দেশ্য কি ছিল, 1919 সালের ভারত শাসনকে আইনকে পর্যালোচনা করা। আর একটা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কি 1927 সালের কোন অধিবেশনে আমরা মানে সাইমন কমিশনটাকে বয়কট করার সিদ্ধান্ত নিই, সেটা হচ্ছে আমাদের মাদ্রাজ অধিবেশন। তো তোমাদের তিনটে কোশ্চেন মোট আমি এই কোশ্চেনটা থেকে করিয়ে দিলাম, যেটা হচ্ছে কততম অধিবেশন, এবং অধিবেশনটার নাম হচ্ছে কি মাদ্রাজ অধিবেশন, আর সেটা হচ্ছে কি কি মানে সেটার মূল উদ্দেশ্য কি ছিল, যে ভারতের শাসন আইনকে পর্যালোচনা করা। এই হলো আমাদের তিনটে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমরা একটা কোশ্চেন থেকেই পেলাম। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো এখানে কি বলেছে, ভক্তিবাদীদের মধ্যে কতজন আলভার্স ছিলেন। আলভার্স ছিলেন, এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 12 জন। আলভার্স কি জিনিস ছিল সেটা আমি একটু যদি তোমাদের বলি, আলভার্স আলভার্স হয়ে যাচ্ছে দক্ষিণ ভারতের, সাধারণত দক্ষিণ ভারতের যে বৈষ্ণবদের ভক্তিবাদীর জন্য যেটা তৈরি করা হয়েছিল। আমি লিখি একটু, দক্ষিণ ভারতের, গোটা ভারত জুড়েই ছিল কিন্তু সাধারণত দক্ষিণ ভারতে বেশি ছিল। সাধারণত দক্ষিণ ভারতের বৈষ্ণব ভক্তিবাদের একটি অংশ হলো এই আলভার্স। তো এরা সাধারণত বিষ্ণুর ভক্ত ছিলেন, দেবতা বিষ্ণুর ভক্ত ছিলেন।
এই যে 12 জন যে আলভার্স ছিলেন তারা কিন্তু বিভিন্ন সময়ে আবির্ভাব হয়েছেন এবং বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন মতবাদ দিয়ে গেছেন, যেটা এখনো হয়তো দক্ষিণ ভারতের লোকজন যারা বৈষ্ণব তারা কিন্তু পালন করে চলেছেন। এই ছিল আমাদের আলভার্স কতজন ছিল, এটা হচ্ছে 12 জন, এটা মাথায় রাখবে। আর এটা কোথাকার বৈষ্ণবদের বলা হয়, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের বৈষ্ণবদের বলা হয়, এটা মনে রাখবে। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো আমাদের 3 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, যে ফতেয়া-ই জাহানদারি বইটি কার লেখা। ফতেয়া-ই জাহানদারি বইটি হচ্ছে কার লেখা। এখানে অপশন আছে ফিরদৌসী, জিয়া-উদ-দিন বরানি, আমির খসরু, আর হচ্ছে দারা শিকো। এবারে হচ্ছে কি আমি একটু বলি, মোহাম্মদ এই ফতেয়া-ই জাহানদারি এটা হচ্ছে কিন্তু জিয়া-উদ-দিন বরানির লেখা। জিয়া-উদ-দিন বরানি, ভালো করে একটু নামটা দেখবে। তো এনার সম্পর্কে যদি একটু বলা যায় যে ইনি কার মানে রাজসভায় থাকতেন, ইনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলকের, মোহাম্মদ বিন তুগলক রাজসভায় সদস্য ছিলেন। তার এই যে বইটি ফতেয়া-ই জাহানদারি, এই বইতে তার কি কোন জিনিসের উপর তিনি লিখেছিলেন, সেটা হচ্ছে রাজনৈতিক দর্শন এবং প্রশাসনিক নীতির ওপর আলোকপাত করেন। আচ্ছা চলো এরপর নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। এই আমাদের মানে আমরা যতটুকু পারলাম তোমাকে জানানোর চেষ্টা করলাম যে তিনি কোন রাজার রাজসভায় সদস্য ছিলেন, এটাও কোশ্চেনে আসতে পারে। তো মোহাম্মদ বিন তুগলক। আর ওনার এই বইতে কি ধরনের কন্টেন্ট পাওয়া যায়, মানে কি ধরনের কিসের ওপরে কোন জিনিসের ওপরে লেখা, সেটা হচ্ছে রাজনৈতিক দর্শন এবং প্রশাসনিক নীতির ওপর আহ আলোকপাত করেন তিনি এই বইটিতে, উপরিউক্ত বইটিতে। তো চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। দেখো কি বলেছে, মহাজনপদ পাঞ্চাল এর রাজধানী কোথায় ছিল। মহাজনপদ পাঞ্চালের রাজধানী কোথায় ছিল। পাঞ্চাল শব্দটা আমরা কিন্তু পড়েছি মহাভারত, যখন আমরা মানে মহাভারতের সাথে কানেক্টেড আমরা শুনেছি পাঞ্চালী, পাঞ্চাল মানে দ্রৌপদী এই রাজ্যের কিন্তু রাজকন্যা ছিলেন, পাঞ্চাল রাজ্যের রাজকন্যা। তো সেটা নিয়ে আমি আর এগোচ্ছি না। তো এখানে বলেছে মহাজনপদ পাঞ্চালের রাজধানী কোথায় ছিল। এই মানে অপশন দেওয়া আছে মহিষ্মতি, বিরাটনগর, শ্রাবস্তী, আর হচ্ছে কাম্পিল্য। তো এটা আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু কাম্পিল্য। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের কাম্পিল্যতে কিন্তু এই পাঞ্চালের রাজধানীটি ছিল। এবারে আহ মোট 16 মোট এই যে পাঞ্চালটি হচ্ছে কিন্তু মোট যে 16টি মহাজনপদ ছিল তার মধ্যে একটি। তাহলে তোমাদের কোশ্চেন একটা আসতে পারে যে কটি মহাজনপদ ছিল, সেটা উত্তর হয়ে যাবে কিন্তু 16টি। সেটা উত্তর হয়ে যাবে 16টি। এরপর যেটা আমরা বলবো উত্তর পাঞ্চাল আর দক্ষিণ পাঞ্চাল দুটো ছিল পাঞ্চালের। উত্তর পাঞ্চাল আর দক্ষিণ পাঞ্চাল, উত্তর পাঞ্চালের রাজধানী একটা আলাদা ছিল, দক্ষিণ পাঞ্চালের একটা আলাদা রাজধানী ছিল। এটা হচ্ছে ছত্র। ছত্র হচ্ছে এখানকার রাজধানী। আর এখানকার রাজধানী হচ্ছে ছত্র, আর এটা হচ্ছে কাম্পিল্য। এই হলো আমাদের উত্তর পাঞ্চাল আর দক্ষিণ পাঞ্চালের রাজধানী দুটো আলাদা আলাদা। তো এখানে যদি আমাদের ছত্র থাকতো তাহলে আমরা ছত্রতে অপশনে ক্লিক করতে মানে ঠিক চিহ্ন দিতাম। তো চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখি। মানবদেহে কপারের পরিমাণ বেড়ে গেলে কোন রোগটি হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বারবার পরীক্ষাতে এসছে, এর আগেও পরীক্ষাতে এসছে এই কোশ্চেনটা। তো এর অপশনগুলো কি আছে দেখো, উইলসন, মামস, শিলিফিশ এবং হচ্ছে পার্টুসিস। তো এটা সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, উইলসন।
তো উইলসনটা হচ্ছে একটি বংশগত রোগ। এটা নিয়ে যদি আমি একটু বলতে যাই, এটা হয়ে যাচ্ছে আমাদের একটি বংশগত রোগ। মানে কোনো ফ্যামিলির যদি কোনো সদস্যের থাকে, মানে কোনো বাবা মা বা দাদু ঠাকুমা তাদের থাকলে বাবা মাদেরও হয়, এবং পরবর্তী যে স্টেজ নিজের মানে সন্তান সন্ততি তাদেরও কিন্তু এটা হয়ে থাকে। এখান থেকে বাঁচারও উপায় রয়েছে, মানে এখন তো চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের যকৃতের ওপর অধিকতর প্রভাব ফেলে, বা লিভারের ওপরে। এটা কিন্তু আমাদের লিভারটাকে খুব এফেক্ট ফেলে। আক্রমণ করে খুব লিভারটাকে। এর ফলে যকৃৎ, মস্তিষ্ক, মানে লিভার, ব্রেন এইসব, আর হচ্ছে চোখ, এগুলোর উপরে কিন্তু আমাদের খুব বাজে প্রভাব পড়ে। চোখ, মস্তিষ্ক, আর হচ্ছে লিভার, যকৃৎ, বাজে প্রভাব পড়ে, মানে খারাপ হয়ে যায় বলতে পারো। আচ্ছা, এই ছিল আমাদের উইলসন রোগ। আহ মানব দেহে কিন্তু কপারের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই রোগ হয়। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো আমাদের এই কোশ্চেনটা কি বলেছে, স্যালামান্ডার কোন শ্রেণীর প্রাণী? স্যালামান্ডার হচ্ছে জলচর, উভচর, সরীসৃপ না পক্ষী? তো দেখো আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে উভচর, কারণ স্যালামান্ডার কিন্তু জলেও থাকে এবং ডাঙাতেও থাকে। এরা হচ্ছে সাধারণত অ্যামিফিবিয়া শ্রেণীর প্রাণী, অ্যামিফিবিয়া শ্রেণীর প্রাণী, যেটা হচ্ছে ব্যাঙের মতনই উভয়চর। তো তোমাদেরকে এখানে একটা যেটা আলাদা এক্সট্রা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কি এরা কোন শ্রেণীর প্রাণী বলে দিতে পারে, বা উভচর না দিয়ে হয়তো বলে দিল এই অ্যামিফিবিয়া দিয়ে দিল আর অন্য কিছু দিয়ে দিল। তো অ্যামিফিবিয়াটা ওই জন্য আমি তোমাদেরকে উল্লেখ করে দিলাম, তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। দেখো কি বলেছে, কার্নালাইট কোন ধাতুর আকরিক? কার্নালাইট কোন ধাতুর আকরিক? পটাশিয়াম, সোডিয়াম, ইউরেনিয়াম, বেরিয়াম? এটি কিন্তু আমাদের পটাশিয়ামের আকরিক। পটাশিয়ামের আকরিক হচ্ছে আমাদের কার্নালাইট। এর রাসায়নিক যে সংকেত কার্নালাইট, এর রাসায়নিক সংকেত কি? এটা হয়ে যাচ্ছে আমাদের রাসায়নিক সংকেত, যেটা হচ্ছে কে MgCl3.6H2O। এই যে কে এটাই হচ্ছে আমাদের পটাশিয়াম, এটা হচ্ছে Mg মানে ম্যাগনেসিয়াম, Cl মানে ক্লোরিন। তো এইটা হচ্ছে আমাদের পটাশিয়াম, এটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, আর এটা হয়ে যাচ্ছে আমাদের ক্লোরিন, আর এইটা হচ্ছে আমাদের H2O, মানে তো আমরা জানি সবাই জল। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের রাসায়নিক সংকেত, তোমাদের দিয়ে দিলাম আমি কার্নালাইট এর রাসায়নিক সংকেত। এটি সাধারণত হচ্ছে সার উৎপাদনে আমাদের কাজে লাগে। এটি যদি আমরা কাজ জানতে চাই, কাজ হচ্ছে আমাদের সার উৎপাদনে কাজে লাগে। আর এটা কোথায়, মানে কোন খনি থেকে পাওয়া যায় সেটা যদি আমরা জানতে চাই, সেটা হচ্ছে আমাদের লবণের যে খনি, লবণ, সাধারণ লবণ যেটা আমরা খাই, ওই লবণের যে খনি সেখান থেকে কিন্তু এটা আমরা পাই। তো এটা মাথায় রাখবে। আর সার উৎপাদনে কাজ করে, এটাও তোমরা মাথায় রাখতে পারো। তো ওই জন্য আমি বলে দিলাম। তো চলো দেখি নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, শব্দের ক্ষণস্থায়ী প্রতিধ্বনি শুনতে হলে উৎস এবং প্রতিফলকের মধ্যে দূরত্বের ব্যবধান অন্তত কত থাকতে হবে? তো এখানে অপশন আছে 1.60, 1.0.1,
0.61 মিটার, 16.6 মিটার আর হচ্ছে 6.16 মিটার। তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 16.6 মিটার, কারণ যে স্বল্প ব্যবধানটা থাকে সেটা হচ্ছে কিন্তু আমাদের প্রায় 17 মিটারের কাছাকাছি। তো 17 মিটারের কাছাকাছি মানে 16.6 মিটারটাই কিন্তু আমাদের হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো চলো এখানে আমি আর কিছু ব্যাখ্যা দিচ্ছি না। এর নেক্সট কোশ্চেনটা আমরা একবারে যাই। দেখো নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলেছে, যে নিচের কোনটি লৌহবিহীন আকরিকের উদাহরণ নয়। ভালো করে কোশ্চেনটা পড়বে, না হলে কিন্তু আমাদের এই কোশ্চেনটা ভুল হবার খুব সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু মনোযোগ দিয়ে না পড়ি জিনিসটা, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। লৌহবিহীন আকরিকের উদাহরণ নয়, তার মানে কি লৌহযুক্ত আকরিকের উদাহরণটা আমাদের দিতে হবে। লৌহবিহীন আকরিকের উদাহরণ নয় মানে কিন্তু লৌহযুক্ত আকরিকের উদাহরণ। তো সুতরাং ভালো করে কোশ্চেনটা পড়বে। এখানে অপশন দেখো দিয়েছে সিডোরাইট, নিকেল, ডলোমাইট, অ্যালুমিনিয়াম। এটাই আমাদের মানে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার সিডেরাইট। তো এটার যদি আমরা রাসায়নিক সংকেত দেখি সিডেরাইট, তাহলে এটার রাসায়নিক সংকেত হয়ে যাচ্ছে রাসায়নিক সংকেত হয়ে যাচ্ছে আমাদের FeCO3, FeCO3 এটা হয়ে যাচ্ছে আমাদের Fe মানেই হয়ে যাচ্ছে আমাদের লোহা বা ফেরিক, তাই না? লোহা থেকেই আমরা কিন্তু লোহার একটা এটা কিন্তু আকরিক হচ্ছে সিডেরাইট। বাকিগুলো যদি আমরা দেখি নিকেল, নিকেল এটা কিন্তু কোনো আকরিক নয়, এটি এক প্রকার ধাতু। আচ্ছা ডলোমাইট যদি করি আমরা, ডলোমাইটে যদি রাসায়নিক সংকেত আমরা দেখি তাহলে হয়ে যাচ্ছে CaMgCO3। এই হয়ে যাচ্ছে আমাদের কিন্তু ডলোমাইট CaMgCO3 বেস 2 হবে। তো এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ডলোমাইটের সংকেত। দেখো এখানে কিন্তু লোহার কোনো ব্যাপার নেই, সুতরাং আমরা কিন্তু এখানে বলতে পারি না যে এটা লোহার আকরিক। আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, যেটা হচ্ছে কিন্তু বক্সাইটের আকরিক। এটা হচ্ছে বক্সাইট আকরিক। ঠিক আছে, এই গেল আমাদের বক্স মানে মানে লৌহবিহীন আকরিকের উদাহরণ নয় যেটা। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোন জায়গায় সিনকোনা চাষের জন্য বিখ্যাত? কোন জায়গা সিনকোনা চাষের জন্য বিখ্যাত? এটা হচ্ছে একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে বহুবার এসছে। তো এখানে দেখো অপশন আছে কোরাপুট, মংপু, বাস্তার, বেথুন। এটা উত্তর হয়ে যাবে মংপু, যেটা হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত। আমরা লিখে দিই দার্জিলিং জেলায় অবস্থিত। আচ্ছা এই যে মংপু সিনকোনা গাছ, সিনকোনা গাছের ছাল থেকে যে আমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে, সিনকোনা চাষের মানে সিনকোনা গাছ কেন চাষ করা হয় বা সিনকোনা গাছের উপকারিতা কি? সিনকোনা গাছের ছাল থেকে কিন্তু আমাদের কুইনাইন তৈরি হয়, সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়। যেটা কিন্তু ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করতে মানে সাহায্য করে। ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করে মানে সারাতে সাহায্য করে।
তো এই ছিল আমাদের আজকে ক্লাসে 10টা ইম্পর্টেন্ট খুব কোশ্চেন, যেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করলাম উইথ ডেসক্রিপশন। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ এটাকে সেভ করে রাখো এবং শেয়ার করে দিও বন্ধু বান্ধব ভাই বোনদের মধ্যে, যাদের প্রয়োজন এটা তাদেরকে। এবং যদি মনে হয় কোথাও ডাউট রয়েছে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। যারা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ এভাবে পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যদি তোমরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও এভাবে প্রত্যেক দিনের আপডেট পাওয়ার জন্য। আমি তোমাদেরকে জিকে নিয়ে ক্লাস করাচ্ছি এবং ম্যাথের ক্লাস আমি করাই, এবং আমাদের যিনি পিঙ্কু স্যার আছেন তিনি তোমাদেরকে রিজনিং এর ক্লাসগুলো করাচ্ছেন। ওনার ক্লাসগুলো তোমরা ফলো করো। রিজনিং এর ক্লাসে উনি এখন আপাতত মনে হয় ব্লাড রিলেশনশিপ নিয়ে ক্লাস করাচ্ছেন, যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে, রিজনিংটা খুব ইম্পর্টেন্ট। তো ওগুলো তোমরা প্লিজ দেখো, এবং মানে আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করো। আমরা তার থেকে মানে অনুপ্রাণিত হব এবং আরো পরে পর তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।